আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের জীবনে প্রথম যেদিন মনে হয়েছিল যে ডক্টর হতে চাই, সেদিন থেকেই মনের মধ্যে একটি সুপ্ত ইচ্ছা তৈরি হয়েছিল যে ডক্টর হয়ে চেম্বার প্র্যাকটিস করব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কিভাবে খুব সুন্দরভাবে প্ল্যান্ড ওয়েতে চেম্বার প্র্যাকটিস শুরু করা যায় এবং সফল হওয়া যায়। চেম্বার প্র্যাকটিস আসলে কোথায় কোথায় করা যায়? মোস্ট কমনলি আমাদের দেশে 3 রকম চেম্বার প্র্যাকটিস অ্যাভাইলেবল। প্রথমত ডায়াগনস্টিক সেন্টার অথবা ক্লিনিকে, এটা সবচেয়ে বেশি, অথবা আপনি একটি নিজের রুম ম্যানেজ করে ভাড়া নিয়ে বা ডেকোরেট করে নিজ দায়িত্বে সেখানে চেম্বার প্র্যাকটিস করতে পারেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ওষুধের দোকানের একটা সাইডে অথবা পিছনে একটা আলাদা করিডোর বা রুমের মতো থাকে, যেখানে ডক্টর বসার ব্যবস্থা থাকে এবং সেখানে প্র্যাকটিস করা যায়। এটাও অনেক জায়গায় প্রচলিত, বাট আমি এই বিষয়টাকে নিরুৎসাহিত করি। তবে এটি অনেক প্রচলিত, একদম কম না। তবে সবচেয়ে বেশি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার অথবা ক্লিনিকে। চেম্বার প্র্যাকটিস শুরু করার আগে আপনাকে কয়েকটি জিনিস অবশ্যই সাথে রাখতে হবে। কি কি? সেগুলো হচ্ছে অবশ্যই একটা স্টেথোস্কোপ থাকতে হবে। স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে না রাখলে তো ডাক্তারি মনে হয় না। একটি বিপি মেশিন থাকতে হবে, একটি হ্যামার থাকতে হবে, একটি টর্চ লাইট থাকতে হবে, একটা থুরিকাম নেজাল স্পেকুলাম যদি সম্ভব হয় সাথে রাখবেন, টিউনিং ফর্ক রাখতে হবে, থার্মোমিটার, ওয়েট মাপা মেশিন এবং টাং রিপ্রেসর। থার্মোমিটারের কথা একটু আলাদা করে বলতে চাই, সেটা হচ্ছে এখন যেহেতু কোভিড সিচুয়েশন, সেক্ষেত্রে একটা ইনফ্রারেড থার্মোমিটার যদি সম্ভব হয় একটি ইনফ্রারেড থার্মোমিটার থাকলে আপনি পেশেন্টকে নন টাচ টেকনিকে দেখতে পারবেন। এবং এই ইনফ্রারেড থার্মোমিটারটা এত বহুল প্রচলিত হয়ে গিয়েছে যে পেশেন্টরা এটা চেনে, এবং আপনি যখন ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে পেশেন্টের টেম্পারেচার দেখবেন, পেশেন্টের নিজেদের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলেন বা আপনার প্রতি প্লিজড হওয়া, এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে চলে আসে। এরপরে আসি হচ্ছে রোগী এবং ডাক্তারের বসার জায়গা। বসার জায়গা তো অবশ্যই একটা ক্লোজড রুম হবে, সেখানে আপনি চেয়ারে বসবেন, রোগী বসার জন্য অবশ্যই একটা চেয়ার থাকবে। তো পারস্পরিক যে অবস্থান হবে আপনাদের দুইজনের বসার, সেটা হচ্ছে সামনাসামনি না হয়ে আপনার পাশে হওয়া ভালো। পাশে বলতে আপনি টেবিলের যে সাইডে বসছেন তার উল্টা পাশে না হয়ে তার এক সাইডে হইলে ভালো। যেমন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, এনার ডান পাশে টেবিল সোজা একজন পেশেন্ট বসে আছেন বলে মনে হচ্ছে। এবং আমরা অনেকেই এখন সফটওয়্যার বেসড প্রেসক্রিপশন করি বা করব ভবিষ্যতে। সেক্ষেত্রে আমাদের সামনে কিন্তু একটা স্ক্রিন থাকবে, একটা ল্যাপটপ থাকবে অথবা একটা মনিটর থাকবে। তো যদি সামনাসামনি বসা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার তৈরি হবে আপনার সাথে, এবং মানে আপনার সাথে আপনার যে কমিউনিকেশন, এটাতে ব্যাঘাত ঘটাইতে পারে। এই জন্য একটু এক সাইডে পেশেন্ট থাকলে ভালো, এবং পেশেন্টের সাথে আপনার কমিউনিকেশন এটাতে সুবিধা হবে। এবং আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আপনার পোশাক কী হবে। আপনার পোশাক একজন ফর্মাল পোশাক হলে ভালো। আপনি একটু টি শার্ট পরে যাওয়া বা গোল গলা যে গেঞ্জিগুলো পরি আমরা, এগুলো পরে যাওয়া, স্যান্ডেল পরে যাওয়া, এগুলো আসলে আমাদের কালচারের সাথে ইটস ওকে, বাট ডক্টর হিসেবে অনেক পেশেন্টই এইরকম অ্যাপিয়ারেন্স পছন্দ করেন না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটু সিমসাম পোশাক পরলে ভালো। এবং রোগীর ভিজিট আমরা কিভাবে নিব? রোগীর ভিজিট হচ্ছে আপনার প্রাপ্য অবশ্যই। সেক্ষেত্রে রোগীর ভিজিট কত হইতে হবে, এটা টোটালি আপ টু ইউ, এবং এটা খুবই ইন্ডিভিজুয়ালাইজড। আপনি যেভাবে ঠিক করবেন সেভাবেই হওয়া উচিত। তবে আমার এখানে একটি পার্সোনাল অপিনিয়ন আছে, সেটা হচ্ছে রোগীর ভিজিট এমবিবিএস ডাক্তারের জন্য কোনোভাবেই 300 টাকার কম হওয়া উচিত না। এবং রোগীর ভিজিটটা আপনি সরাসরি রোগীর কাছ থেকে নেবেন না। বলতে আপনি সরাসরি টাকাটা রোগীর কাছ থেকে রিসিভ করবেন না। অবশ্যই সেটা আপনার অ্যাসিস্ট্যান্ট নেবে, অথবা সামনে যে রিসিপশন আছে সেখানে টাকাটা নিয়ে একটা টোকেন দিবে, যেটা কিনা পেশেন্ট আপনাকে দিবে। তাহলে আপনার হিসাব রাখতে সুবিধা হবে। এবং যখনই আপনি
রোগীর কাছ থেকে সরাসরি টাকা নিতে যাবেন, রোগীরা টাকা নিয়ে বার্গেনিং করবে, এই ব্যাপারগুলো আসলে আমাদের ডক্টর হিসেবে আমাদের এই সিচুয়েশনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করাই ভালো। এরপরে আসি, আপনাদের অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে, অবশ্যই একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে যিনি কিনা আপনার রোগী সিরিয়াল মেনটেন করা, আপনার কতজন রোগী হইল, আপনাদের ভিজিটটা নেয়া, এবং অনেক ক্ষেত্রে যখন অপোজিট সেক্সের পেশেন্ট আসবে, যেমন মেল ডক্টর একজন ফিমেল পেশেন্টকে এক্সামিন করবে, সেক্ষেত্রে একজন ফিমেল অ্যাসিস্ট্যান্ট দরকার হয়, এই জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফিমেল হলেই ভালো। এরপর ধরেন একটা পেশেন্ট আসবে, আপনার চেম্বারে ঢুকবে, তো কিভাবে শুরু করবেন? অবশ্যই তাকে একটা গ্রিটিংস দিবেন, ওয়েলকাম জানাবেন তাকে। এখানে আমাদের মানে সংস্কৃতি এবং ধর্মীয় রীতি অনুযায়ী সেক্ষেত্রে আসসালামু আলাইকুম বা আদাব বলতে পারেন। দাঁড়িয়ে সাকিব আল হাসানের মতো এভাবে সেলুট দেওয়ার দরকার নেই, জাস্ট আসসালামু আলাইকুম বা আদাব বললেই চলবে। এবং এই যে এখন পেশেন্টের সাথে আপনার একটা ভার্বাল কমিউনিকেশন হবে, এটা অবশ্যই শর্ট অ্যান্ড সিম্পল রাখার চেষ্টা করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, মাস্ট টু রিমেম্বার, সেটা হচ্ছে স্থানীয় সংস্কৃতির সাথে সঙ্গতি এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সব কথা বলতে হবে। আপনার কোনো কথাই যেন স্থানীয় সংস্কৃতি এবং ধর্মীয় অনুভূতির এগেইনস্টে না যায়। আপনি যে সোসাইটিতেই থাকেন, আপনি পেশেন্টের সাথে যখন ডিল করছেন তখন পেশেন্টের সংস্কৃতি এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। তো আপনি তো কথা বলবেন, তো কথা কিভাবে শুরু করবেন? কথাটা অবশ্যই ওপেন কোশ্চেনের মাধ্যমে হইতে হবে। ওপেন এন্ডেড কোশ্চেন বলতে কি বোঝায়? যেমন এমন একটি কোশ্চেন যেটা পেশেন্ট তার মনের মতো করে অ্যান্সার দিতে পারবে। আরেক ধরনের কোশ্চেন সেটা হচ্ছে ক্লোজড এন্ডেড কোশ্চেন, সেটা হচ্ছে যেমন হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে হয়। একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে যদি আপনি বলেন আপনি কেমন আছেন, রোগী বলতে পারে হ্যাঁ আমি ভালোই আছি, কিন্তু কিছু প্রবলেম আছে, কিছু কষ্ট হচ্ছে। কিন্তু যদি আপনি বলেন আপনি কি ভালো আছেন, তাহলে রোগীর উত্তর দেওয়ার কিন্তু জায়গা নেই, সে হয়তো বলবে হ্যাঁ অথবা না বলতে হবে। এরকম ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে শুরু করবো, আপনি কেমন আছেন, আপনার কি কষ্ট হচ্ছে, এরকম কোশ্চেন দিয়ে শুরু করলে ভালো। তো যখন আপনি এরকম একটি কোশ্চেন করবেন তখন কিন্তু পেশেন্ট আপনাকে উত্তর দিতে থাকবে। তো পেশেন্ট আপনি একটি কোশ্চেন করছেন তখন কিন্তু পেশেন্ট তার সব সমস্যার কথা এক এক করে বলতে থাকবে। তো আপনার এই বিষয়ে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তাকে ইন্টারাপ্ট না করাই ভালো। তো ইন্টারাপ্ট না করলে আমাদের মনে হতে পারে সে তো কতক্ষণ ধরে কথা বলবে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এভাবে কথা বলতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। আপনি যদি তাকে ইন্টারাপ্ট না করেন সে কিন্তু 3 মিনিটের বেশি কথা বলতে পারবে না, আপনি তাকে ইন্টারাপ্ট করবেন না। কি করবেন না আমরা পরের স্লাইডগুলোতে জানব। রোগী যখন কথা বলছে তখন কি করবেন না, আমাদের সবচেয়ে যেটা কমনলি করি বা আমরা সাবকনশিয়াসলি অনেক সময় করি, মোবাইল স্ক্রল করবেন না, অন্যদিকে তাকায় থাকবেন না, কথা বলার সময় তাকে থামিয়ে দিবেন না বা বাধা দিবেন না, এমন কিছু করবেন না যাতে রোগীর মনে হয় যে তার প্রতি কম মনোযোগ দেওয়া হচ্ছে। যেমন আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে এই সময় কথা বলবেন না, অ্যাসিস্ট্যান্টকে যদি কোনো কথা বলতেই হয় তাহলে হয়তো একটু ইশারা দিবেন। তো সবগুলো ব্যাপারের হচ্ছে মোদ্দা কথা হচ্ছে যে রোগীর কখনোই ফিল হওয়া যাবে না যে তাকে কম মনোযোগ দেওয়া হচ্ছে। তাহলে কি করব আমরা সেই সময়? স্থানীয় সংস্কৃতির সাথে সঙ্গতি ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে তার চোখের দিকে তাকায় থাকবো। আমরা যা বলবো সব কিছু মনোযোগ দিয়ে শুনবো। শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে না, শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে তার কথা আপনি মন দিয়ে শুনছেন। কি করবেন? কিছু মৌখিক সম্মতিসূচক শব্দ যেমন হুম, আচ্ছা, ও, ঠিক আছে, বুঝেছি ইত্যাদির মাধ্যমে নিজের মনোযোগটাকে প্রকাশ করবেন। কথা বলা শেষে তাকে সার্বিকভাবে আশ্বস্ত করবেন, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, এই টাইপ কিছু কথা বলে তাকে আশ্বস্ত করার চেষ্টা করতে হবে। এই যে আপনি তার চিপ কমপ্লেনগুলো শুনলেন, এখন হচ্ছে আপনি বাকি হিস্ট্রিগুলো আস্তে আস্তে নিতে থাকবেন। কি করব আমরা অবশ্যই পাস্ট হিস্ট্রি নেব, পেশেন্টের কোনো আগের কোনো রোগ আছে কি না। তো আগের কোনো যদি রোগ থাকে তাহলে তো অবশ্যই সেটা রেকর্ড করতে হবে। পেশেন্ট যদি বলে যে আগে আপনার কোনো বড় রোগ ছিল কি না, যদি বললে তো ইটস ওকে, যদি নাও বলে তারপরেও তাকে বিশেষ করে 2টা ডিজিজ সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। একটা হচ্ছে হাইপারটেনশন আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এবং আরেকটি হিস্ট্রি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
ড্রাগ হিস্ট্রি। তাকে বলতে হবে যে আপনি কোনো ওষুধ খান কিনা, এই যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যার জন্য আপনি কোনো ওষুধ খেয়েছেন কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা জিপি, আমাদের কাছে যেসব রোগীরা আসে তাদের ম্যাক্সিমামই ওই ওষুধের দোকান থেকে বা কোয়াকদের কাছ থেকে কিছু ওষুধ খেয়ে আসে। অনেক ক্ষেত্রে তারা করে কি, ওই ওষুধের যে প্যাকেট যেগুলো বা ওষুধের যে পাতা এগুলো নিয়ে আসে। তো যদি তার কাছে থাকে আপনি সেগুলো দেখতে যাবেন, অথবা তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার কাছে কোনো আগের কোনো প্রেসক্রিপশন বা কোনো রিপোর্ট বা কোনো ওষুধ এগুলো আছে কিনা। যদি থাকে আপনি অবশ্যই দেখতে চাবেন, এবং পেশেন্টের এটা খুবই প্লিজড হয় আপনি যদি এটা বলেন তাকে। এবং যদি পেশেন্ট আপনাকে দেখায় তাহলে পেশেন্টের আপনার প্রতি একটা আলাদা আস্থা তৈরি হয়। এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি মেনস্ট্রুয়াল হিস্ট্রিটি নিতে হবে। তো আপনি যেহেতু হিস্ট্রি নিয়ে শেষ করলেন, এখন পেশেন্টকে এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন করার জন্য জেনারেল এক্সামিনেশন সব পেশেন্টেরই করতে হবে। জেনারেল এক্সামিনেশনে আপনি আমরা পরীক্ষার সময় যেরকম সব দেখি এরকম না দেখলেও চলবে। আপনি কমন যে জিনিসগুলো যেমন টেম্পারেচার, অ্যানিমিয়া, জন্ডিস, পালস, ব্লাড প্রেশার, ইডেমা, এগুলো মোটামুটি দেখলেই চলবে। এবং সাথে রিলিভেন্ট সিস্টেমিক এক্সামিনেশন, যেমন একটি পেশেন্ট কমপ্লেন করছে তার হচ্ছে কাশি, তাহলে আপনি তার চেস্ট অসকালটেট করবেন, অ্যাটলিস্ট অসকালটেট, অন্য এক্সামিনেশন করতে পারলে ভালো, বাট অ্যাটলিস্ট অসকালটেশনটা করতে হবে। যেমন পেশেন্ট সে কমপ্লেন করছে তার পেটে ব্যথা, তো পেটে ব্যথা আপনার অ্যাবডোমেনটা এক্সামিন করতে হবে, অ্যাটলিস্ট বলতে হবে যে আপনার কোথায় ব্যথা, একটা আঙুল দিয়ে দেখান, সেখানে আপনি চাপ দিয়ে টেন্ডারনেসটা দেখলেন। যদি আপনার মনে হয় যে এখানে অর্গানোমেগালি দেখা দরকার, তখন সেক্ষেত্রে আপনি অর্গানোমেগালিও দেখলেন। তবে একটি মানে পেশেন্ট স্যাটিসফ্যাক্টরি একটা পয়েন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কোথাও যদি ব্যথার কথা বলে আপনি এক্সামিনেশনের সময় অ্যাটলিস্ট ওই জায়গাটাতে আপনি হাত দিবেন, মানে টাচ করবেন। আপনি যখন টাচ করবেন তখন পেশেন্ট ফিল করবে যে হ্যাঁ আপনি ফিল করছেন তার ব্যথাটা। আর যদি আপনি যতই বুঝতে পারেন যে আপনি শিওর যে আপনি ডায়াগনোসিস করতে পেরেছেন কেন ব্যথা হচ্ছে, কিন্তু আপনি সেখানে টাচ করলেন না, পেশেন্টের মনে হবে না ডাক্তার বোধ হয় আমাকে ওইভাবে গুরুত্ব দিল না, ধরেও দেখলো না, এরকম একটা ব্যাপার। তো আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, এখন ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে রিলেভেন্ট ইনভেস্টিগেশন আপনি করবেন। তো সেক্ষেত্রে কিছু পেশেন্ট আসে যে তারা কখনো ইনভেস্টিগেশন করতে চায় না, আর কিছু পেশেন্ট আসে ইনভেস্টিগেশন দরকার নেই তারপরে তারা ইনভেস্টিগেশন করতে চায়। যেমন আপনি একটা পেশেন্ট পেলেন, সে এসে বলল যে হ্যাঁ আমার তো অনেক মাথা ব্যথা হয়, তো মাথা ব্যথার হিস্ট্রি নিতে যে দেখলেন যে তার ইউনিলেটারাল হেডেক, ফোনোফোবিয়া আছে। তো খুব সিম্পলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে মাইগ্রেন, কোনো ইনভেস্টিগেশন দরকার নেই। তারপর পেশেন্ট বলবে যে আমি তো অনেক হাত আন্দাজে ওষুধ খেয়েছি, তো আমার তো মাথা ব্যথা ভালো হচ্ছে না, আমি তো মাথাটা একটু পরীক্ষা করতে চাই। আপনি জানেন পরীক্ষা করার কোনো দরকার নেই, তারপরেও পেশেন্ট যেহেতু ইনসিস্ট করছে তখন আপনি পেশেন্টকে বলেন যে আপনার যে সমস্যা আমি বুঝতে পেরেছি, আপনার আসলে কোনো পরীক্ষার দরকার নেই, তারপরে যদি আপনার অনেক পরীক্ষা করতে ইচ্ছা করে বা আপনার মনের মধ্যে অস্বস্তি লাগে তাহলে আমি লিখে দেব, আপনি করতে পারেন, কিন্তু এটা পরীক্ষা করা জরুরি না। অ্যাটলিস্ট আপনি তাকে ইনফরমেশনটা দেন যে পরীক্ষা বা ইনভেস্টিগেশনটা না করলেও চলবে। এবং কিছু পেশেন্ট যখন বলবে না আমি পরীক্ষা করাবো না, দরকার নেই, তখন আপনি বলতে পারেন যে আপনার পরীক্ষাগুলো আসলে দরকার, আপনার যদি প্রিপারেশন থাকে, আপনি যদি প্রস্তুতি নিয়ে এসে থাকেন তাহলে করে ফেলাই ভালো। তারপরেও যদি বলে যে না আমি পরীক্ষা করাবো না, তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ইনভেস্টিগেশন আপনি অবশ্যই ইনভেস্টিগেশনের জায়গায় বাম পাশে লিখবেন। লেখার পরে ব্র্যাকেটে লিখে রাখবেন যে পেশেন্ট ওয়াজ আনউইলিং টু পারফর্ম দ্য ইনভেস্টিগেশনস, এরকম কিছু একটা লিখে রাখবেন, যেন পরবর্তীতে কোনো ইস্যু অ্যারাইজ করলে, লিগাল ইস্যু যদি অ্যারাইজ করে, তাহলে আপনি বলতে পারবেন হ্যাঁ আমি ইনভেস্টিগেশনগুলো দিয়েছিলাম বাট পেশেন্ট এটা করতে রাজি হয়নি। এখন আমরা ট্রিটমেন্ট দিব। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রেসক্রিপশন লিখতে সবাই জানি, নেম, এজ, সেক্স, ডেট এগুলো লিখতে হবে, প্রত্যেক ড্রাগের নাম লিখতে হবে, ফর্মুলেশন লিখতে হবে, কখন খাবে সেটা লিখতে হবে, খাবার আগে না পরে লিখতে হবে, কত দিন খাবে সেটাও লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে লাস্টে একটা সিগনেচার দিতে হবে। তো সিগনেচার দেওয়ার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই টাইপ করা প্রেসক্রিপশন দেই, কম্পিউটার প্রিন্টেড প্রেসক্রিপশন দেই। কম্পিউটার প্রিন্টেড প্রেসক্রিপশন হলো আপনার ইঙ্ক পেন মানে বল পয়েন্ট বা যে কলমই ব্যবহার করেন আপনি, মানে হাতে সিগনেচারটি করতে হবে, ডিজিটাল সিগনেচার দিলে এটা অথরাইজড হবে না। এরপর আপনি পেশেন্টকে
ট্রিটমেন্ট দিয়ে দিলেন, তারপর আপনার ডায়াগনোসিস অনুযায়ী কিছু অ্যাডভাইস দেয়া লাগতে পারে। যেমন এলবিপির একটা পেশেন্ট, লো ব্যাক পেনের একটা পেশেন্ট, তাকে আপনি একটা অ্যাডভাইস দিবেন যে আপনি উপর হয়ে কোনো কিছু করবেন না। তো এটা অবশ্যই আপনি প্রেসক্রিপশনে লিখে দিলেন, কিন্তু লিখে দেওয়ার পাশাপাশি যদি আপনি একটু তাকে দেখায় দেন, আপনি চেয়ার থেকে উঠে যে আপনি নিচ থেকে যদি কোনো জিনিস তুলতে চান, এভাবে উপর হয়ে না তুলে আপনি সরাসরি বসবেন, তারপরে সোজা হয়ে এভাবে উঠবেন, এভাবে যদি দেখিয়ে দেন, তাহলে পেশেন্ট ব্যাপারটা সম্পর্কে একদম সম্যক ধারণা পেল, একদম প্র্যাকটিক্যাল ধারণা পেল, সে এটা মেনে চলবে। আর যদি লিখে দেয়া হয়, সেক্ষেত্রে হয়তো পেশেন্ট পড়তে পারে না বা পড়েও বোঝে না বা ওইভাবে গুরুত্বও দেয় না। কিন্তু আপনি যখন মুখে বলবেন এবং অনেক সময় দেখিয়েও দিবেন, তখন কিন্তু পেশেন্টের একটা অ্যাডহেরেন্সটা অনেক বেড়ে যাবে। এরপর আসি ফলো আপ নিয়ে। তো পেশেন্টকে ইউজুয়ালি ফলো আপ দেওয়া উচিত। খুবই একটা ড্রব্যাক হচ্ছে, আমাদের জিপি যারা করি তাদের পেশেন্টরা ফলো আপে আসে না। তো ফলো আপের কথাটা অবশ্যই লিখে দিতে হবে এবং বলতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি যেটা করি সেটা হচ্ছে, আপনার সব পেশেন্ট তো ভালো হবে না। কিছু পেশেন্টের ফার্স্ট ভিজিটে ভালো হবে না, সেকেন্ড ভিজিট দেওয়ার পর ভালো হবে। কোনো পেশেন্ট হয়তো কখনোই ভালো হবে না, কোনো পেশেন্ট হয়তো আপনার কাছে ভালো হচ্ছে না, পরে অন্য একজন ডাক্তারের কাছে যে ভালো হচ্ছে। দিস আর দ্য ফ্যাক্ট, এরকম হবেই। তো আপনি সেফ সাইডে থাকবেন আর কি। তো কীভাবে বলবেন? বলবেন যে আপনি 7 দিন বা 14 দিন একটা ফিক্সড ডেট করবেন, যে হ্যাঁ 7 দিন পরে আপনি একটু আমার কাছে আসবেন, দেখা করবেন। এর মধ্যে যদি কোনো সমস্যা বাড়ে অথবা নতুন কোনো সমস্যা হয়, তাহলে এর আগেই আসবেন, তাহলে আপনি সেফ সাইডে। যে পেশেন্টের সমস্যা বাড়লো কি কমলো, আপনি কিন্তু তাকে বুঝাই দিয়েছেন কীভাবে আসতে হবে। পরে এসে সে ব্লেম দিতে পারবে না যে এই করলাম, এই তারপরে তো ভালো হলো না, এরকম সে ব্লেমটা দেওয়ার সুযোগটা তার কমে গেল। যেহেতু আপনি তো বলেই দিয়েছেন যে কোনো সমস্যা বাড়তেও পারে, নতুন কোনো সমস্যা হতে পারে, হইলে আপনি সাথে সাথে চলে আসবেন। এই জন্য ফলো আপ যতটা না পেশেন্টের ট্রিটমেন্টের জন্য ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সেফ সাইডে থাকার জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের ফলো আপ পর্যন্ত পেশেন্ট ম্যানেজমেন্ট। তো আমরা চেম্বার প্র্যাকটিস করতে যে কিছু সমস্যার সম্মুখীন হই, তার মধ্যে একটা হচ্ছে পেশেন্টের অ্যাডহেরেন্স বাড়ানো। মানে আপনি যেভাবে পেশেন্টকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, যেভাবে বলছেন, যেভাবে ওষুধ খেতে বলছেন, যেভাবে তাকে নিয়ম মানতে বলছেন, সেগুলো মানছে না সে। তো এটা কিভাবে ইমপ্রুভ করা যায়? এটা হচ্ছে পেশেন্টকে এডুকেট করতে হবে। এডুকেটটা কি? পেশেন্টের যে ডিজিজ হয়েছে সেই ডিজিজ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিতে হবে। ধরুন একটা পেশেন্টের ডায়াবেটিস হয়েছে, তাকে বলতে হবে হ্যাঁ আপনার এটি একটি রোগ, এটি একটি বাংলা নাম হচ্ছে বহুমূত্র রোগ। এটা হচ্ছে আপনার শরীরে ইনসুলিন ঘাটতির জন্য হয়। ইনসুলিন ঘাটতি হয়ে গেলে আপনার শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো এটা হচ্ছে কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে না রাখলে আপনার অনেক রোগ হতে পারে, যেমন স্ট্রোক হইতে পারে, আপনার হার্ট অ্যাটাক হইতে পারে, আপনার কিডনি নষ্ট হতে পারে। কিন্তু আপনি যদি এসব কন্ট্রোলে রাখেন, এই যে আপনাকে এই ওষুধ দেওয়া হলো, এই নিয়ম বলে দেওয়া হলো, এগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার ওই রকম বড় কোনো সমস্যা হবে না বলে আশা করা যায়। এরকম যদি আপনাকে পুরোপুরি একটা সম্যক ধারণা দেন, তাহলে কিন্তু পেশেন্টের অ্যাডহেরেন্স নর্মাল যে এরকম হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হবে। এখন পেশেন্টের পার্সপেক্টিভটাও আপনাকে বুঝতে হবে। যেমন আপনি পেশেন্টকে ইনসুলিন দিলেন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দিলেন, 2 বেলার ইনসুলিন। তো পেশেন্টের বলল যে আমি তো বাইরে কাজ করি, আমি রাজনীতি করি, আমাকে সবসময় বাইরে থাকতে হয়, আমার খাবারের সময় ঠিক নাই, আমাকে ইনসুলিন দেওয়া তো প্রবলেম, 2 বেলা ইনসুলিন মেনটেন করা সমস্যা। যেহেতু আপনি বলছেন যে এই ইনসুলিন দিয়ে এই কয়টার সময় না খেলে আবার আপনার ডায়াবেটিস একদম কমে গ্লুকোজের মাত্রা নীল হয়ে যেতে পারে, তো এইভাবে তো আমার পক্ষে ইনসুলিন নেওয়া সম্ভব না। তো আপনি মনে করলেন কেন সম্ভব না? অবশ্যই সম্ভব, কারণ আপনার তো সব কিছুর আগে আপনার হেলথ ইস্যু, সো আপনাকে এটা পারতেই হবে। কিন্তু পেশেন্টের পার্সপেক্টিভটা আপনাকে দেখতে হবে। সে কিন্তু তার সব কিছু মানে ছেড়ে দিয়ে আপনার প্রেসক্রিপশন ফলো করবে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব না। এই জন্য সেক্ষেত্রে তার পার্সপেক্টিভ চিন্তা করে আপনি এখানে কি করবেন, এখানে হচ্ছে হয়তো তাকে আপনি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন না দিয়ে আপনি তাকে একটা লং অ্যাক্টিং ইনসুলিন দিলেন, যেটা কিনা দিনে সে একবার নিলেই হবে এবং এটাতে হাইপোগ্লাইসেমিয়া হবে না, তার ওরাল ড্রাগ বাড়াই দিলেন। এইভাবে পেশেন্টের পার্সপেক্টিভ চিন্তা করে তার জন্য সুবিধাজনকভাবে তার কেয়ারটা নেয়ার চেষ্টা করতে হবে।
এবং আপনি যে কেয়ারটা দিলেন এটা হচ্ছে মানে অ্যাজ সিম্পল অ্যান্ড ইনএক্সপেন্সিভ অ্যাজ পসিবল হতে হবে, যেন এটা যতটা সম্ভব সিম্পল হয়, যতটা সম্ভব কস্ট ইফেক্টিভ হয়। এবং আপনি যে ইনস্ট্রাকশনগুলো দিবেন পারলে এগুলো রিটেন ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন আপনি একজন কনস্টিপেশনের পেশেন্টকে আমরা কমনলি যেটা দেই অ্যাভোলাক, নিপ্রোলাক, মানে এই ল্যাকটুলোজ সিরাপ যেটা দিই, এটা দেওয়ার পরে আমরা হয়তো বলে দিই যে আপনি এটা খাওয়ার পরে পাতলা পায়খানা হতে পারে, যদি পাতলা পায়খানা হয় তাহলে আপনি এটা সিরাপ বন্ধ রাখবেন। পেশেন্টকে বলার পর কিন্তু সে ভুলে যেতে পারে, এই জন্য ওষুধের যে ফর্মুলেশনটা লিখলেন বা কয়দিন এগুলো লেখার পরে আপনি একটা ব্র্যাকেটে লিখে দিলেন যে পাতলা পায়খানা হলে ওষুধটি বন্ধ থাকবে, তাহলে কিন্তু পেশেন্টের অ্যাডহারেন্সটা এখানে ইমপ্রুভ করবে। এবং আপনি যখন পেশেন্টকে একটা দায়িত্ব দিয়ে দিবেন যে তার হেলথ মনিটরিং তারই করতে হবে, তাহলে কিন্তু অ্যাডহারেন্সটা বাড়বে। যেমন আপনি পেশেন্টকে বললেন যে আপনি আপনার ব্লাড গ্লুকোজটা মনিটর করবেন প্রত্যেক দিন সকালে এবং খাওয়ার আধা ঘন্টা, খাওয়ার আগে এবং 2 ঘন্টা পরে আপনি এই দিন হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজ মনিটরিং করবেন। যখন পেশেন্ট নিজে নিজে ব্লাড গ্লুকোজ মনিটরিং করবে তখন কিন্তু তার মধ্যে একটা আর্টস তৈরি হবে যে না, আমার এটা কন্ট্রোল করতে হবে। তো এইভাবে পেশেন্টকে যখন আপনি এডুকেট করবেন এবং তাকে সেলফ মনিটরিংয়ে ইনভলভ করবেন, তখন কিন্তু পেশেন্টের অ্যাডহারেন্স নিঃসন্দেহে বেড়ে যাবে। পরের টপিক হচ্ছে ডিফিকাল্ট ডক্টর পেশেন্ট ইন্টারাকশন। ডক্টর পেশেন্ট ইন্টারাকশন যে ডিফিকাল্ট, এটা চেম্বার প্র্যাকটিসে নট সো কমন, আবার খুব বেশি আনকমন তাও না। খুব ঝামেলাপূর্ণ পরিস্থিতি ইউজুয়ালি তৈরি হয় না, তবে 2-একটা সিচুয়েশন তৈরি হয়। যেমন পেশেন্ট অনেক সময় এসে বলে, ডক্টর আপনি ওষুধ দিলেন বাট আমার তো কোনো কাজ হচ্ছে না, সমস্যা আরও বেড়েছে। তো স্বভাবতই আপনার খারাপ লাগবে, আপনি তার কথার বলার ধরন দেখে আপনার হয়তো অনেক বেশি খারাপ লাগতে পারে, আপনি রেগে যেতে পারেন, কিন্তু আপনাকে এখানে কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল করতে হবে? আপনি অ্যাজ ইউজুয়াল বলবেন হ্যাঁ ঠিক আছে দেখতেছি, আপনি বসেন। বসার পরে যে আপনি যে প্রেসক্রিপশনে বাম পাশে লিখেছিলেন চিপ কমপ্লেন, এক এক করে জিজ্ঞেস করবেন যে আপনার তো এই সমস্যা ছিল, এটা কি বেশি হয়েছে নাকি কমেছে না আগের মতোই আছে। তো আপনি যেহেতু তাকে ট্রিটমেন্ট দিয়েছেন বুঝে শুনেই, তো তার সবগুলো কমপ্লেনই বাড়বে এটা নট পসিবল, কখনোই সম্ভব না। কোনো না কোনো সিমটম তার রিলিফ হবেই। তো তখন বলবে যে হ্যাঁ এটা কমেছে, এটা বেড়েছে, এটা আগের মতো আছে। তো যখনই 1-2টা কমপ্লেইনের কথা সে বলবে ইমপ্রুভ হয়েছে, তখন লাস্টে আপনি বলবেন হ্যাঁ আপনার তো ইমপ্রুভ হয়েছে, পুরোটা জিনিসটা একবার ভালো নাও হতে পারে, এই জন্য তো আপনাকে এই যে ফলো আপে আসতে বলছিলাম। তো আপনাকে আপনাকে নতুন করে আরেকটা প্রেসক্রিপশন দিব, এইভাবে বলে দেবো, এইভাবে মেনটেন করলে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তো এরকম যদি হয়েও যায় যে আপনার কোনো সিমটমই কমে নাই, তখন আপনি পরের স্টেপে আসবেন যে আপনি ওষুধ ঠিকমতো খাচ্ছেন? বলবেন হ্যাঁ ওষুধ ঠিকমতো খাচ্ছি। তখন আপনাকে কোশ্চেন করবেন যে আপনার সকালবেলা কয়টা ওষুধ খান, দুপুরে কয়টা ওষুধ খান, রাতে কয়টা ওষুধ খান, কী কী ওষুধ খান? তো পেশেন্ট স্বভাবতই এগুলো বলতে পারবে না। যখনই বলতে পারবে না তখন আপনি আপার হ্যান্ড নিয়ে নেবেন, না আমি তো আপনাকে চিকিৎসা দিয়েছি, আপনাকে ওষুধ লিখে দিয়েছি, তখন আপনি যদি না মানেন, আপনি যদি একটু উল্টাপাল্টা করেন, তাহলে কীভাবে অসুখ ভালো হবে? তো এই ব্যাপারগুলো এইভাবে আপনি আপনার মতো করে এভাবে হ্যান্ডেল করবেন আর কি। তো এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার জাস্ট ধৈর্য ধরতে হবে, আর কিছু না। আর আপনি অবস্থা বুঝে আপনি কি বলতে হবে, কি করতে হবে এটা বুঝে যাবেন, এবং সময়ের সাথে সাথে আপনি আরও বেশি এক্সপিরিয়েন্সড হবেন এবং আরও সুন্দরভাবে এটা হ্যান্ডলিং করতে পারবেন। একটা বিষয় হচ্ছে ব্রেকিং ব্যাড নিউজ। আমাদের জিপি লেভেলের চেম্বারে ব্রেকিং ব্যাড নিউজ খুব বেশি করতে হয় না, তারপরেও দু একটা করতে হয়, সেটা আসলে একটু কঠিন। কারণ একটা খারাপ সংবাদ রোগীকে দেয়া মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি পারলাম না, আমার ফেইলিয়ার, এটা একটা স্বীকার করতে হয়। একটা হচ্ছে একটা খারাপ সংবাদ শোনার পরে পেশেন্ট কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে এটা নেয় এবং কিভাবে তার ভাব প্রকাশ করে, এইটা চিন্তা করে অনেক সময় আমরা ব্রেকিং ব্যাড নিউজে ভয় পাই। তো এইটা পেশেন্টকে, আমাদের দেশের যে পেশেন্টগুলো, এই পেশেন্টগুলো ম্যাক্সিমামই খুব সিম্পল, মানে ধার্মিক পেশেন্ট হয় সাধারণত, ধর্মীয় অনুভূতি অনেক ভালো থাকে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সব কিছুতেই বলতে পারেন হ্যাঁ সৃষ্টিকর্তা বা আল্লাহ বা খোদা আপনাকে এরকম একটা সমস্যা দিয়েছে, তো আমরা এটা বুঝতে পারছি এরকম একটি সমস্যা,
তো সমস্যা যেহেতু দিয়েছে, কিছু তো করার নেই। তো আপনি পারবেন, এখানে সমস্যা থেকে সমাধান হবে ইনশাল্লাহ। আমরা আপনার পাশে আছি, আমরা আপনাকে যতদূর পারি হেল্প করব, আপনাকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। তো আপনি ভেঙে পড়বেন না, আপনি সাহস রাখেন, আপনি পারবেন। এভাবে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলে আমরা তাকে এই সিচুয়েশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। এই হচ্ছে আজকের টপিক। ধন্যবাদ সবাইকে।